হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা আগের ব্লগে দেখেছো আমি দিদির বাড়ি এসেছি, আর আমার অনেকটা শরীর খারাপ, তারপরও আমি দিদির বাড়িতে এসেছি কিছু দিনের জন্য রেস্ট নিতে। তো দিদি অনেকদিন থেকেই বলছিল, এই জন্যই এসেছি এত শরীর খারাপের মধ্যে দিদির বাড়িতে। আর বেশ কিছুদিন ছিলাম। তো আজকে হচ্ছে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, বাড়ি যাবোই আজকে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। দিদি বাড়িতে এলে আমাকে কখনোই কোনো কাজ করতে হয় না, আবার এই অবস্থায় তাহলে তো আরও কাজ করাই যাবে না। কিন্তু ভাবলাম যে ঘুম থেকে যেহেতু উঠে গেছি, আর আমরা ওপরে ঘুমিয়েছিলাম, দিদিরা নিচে, তো দিদি ওপরে আসার আগে আমি যদি বিছানাটা একটু গুছিয়ে নিতে পারি তাহলে দিদি একটু কাজ কম হবে। এদিকে গোপালদা অফিস যাবে বলে খাওয়া দাওয়া করে শুয়ে যাচ্ছে, হয়তো মেল চেক করছে। আর সুরজিৎ ওদিকে একটু বেরোবে, এই জন্য ও রেডি হচ্ছে। ওদিকে আমারও বিছানাটা গোছানো হয়ে গেছে, তাই ভাবলাম ব্রাশটা করে নিই। আর ওদের এই ব্যালকনিটা যেমন রোদ আসে ঠিক তেমন হাওয়াও আসে। আর ওদের এখানের এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে। ওদিকে একদম সুরজিৎ বেরোবে বলে সাজুগুজু করে নিচ্ছে। আর এই শীতের সময় একটু ক্রিম ভালো করে না মাখলে হয়, দেখো ভালো করে ক্রিম মাখছে। আর ওদিকে আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, আর দেখো গোপালদাও রেডি হয়ে গেছে। দিদি চলে এসছে ওপরে, আর চা নিয়ে চলে এসেছে, সাথে দিয়ে দিয়েছে ড্রাই ফ্রুট। আমাকে তো দিয়েছে, সাথে সুরজিৎকেও দিয়েছে। যাই হোক, তারপর গোপালদা বেরিয়ে গেছে। ওদিকে দেখো আমিও রেডি হয়ে যাচ্ছি, কারণ বাড়ি যাব। আর তার আগে আমার একটা ভিডিও শ্যুট করার ছিল, তো সেটাকে করবো বলে আমি একটু আগে রেডি হয়ে নিচ্ছি। ততক্ষণে দিদি ওর কাজগুলো সেরে ওপরে চলে আসবে, তারপর ও রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো। আর যখন আমার শরীরটা ভালো লাগে তখনই মনে হয় যে কাজগুলো করার, সেগুলো করে নেই। যখন আমার শরীরটা ভালো লাগে না তখন আমার চুলটুকু আঁচড়াতে ইচ্ছা করে না। এখন শরীরটা একটু ভালো লাগছে। সকাল থেকে শরীরটা অনেকটাই খারাপ ছিল, মনে হচ্ছিলো আজকে হয়তো ঘাট থেকে উঠতেই পারবো না। যাই হোক, এখন শরীরটা একটু ভালো লাগছে বলে ভাবলাম তাহলে এখনই রেডি হয়নি, আর একটা ভিডিও আমার শ্যুট করার আছে, সেটাও আমি করে নিই। যাই হোক, আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি। শীতটা ভালোই পড়েছে, তো সোয়েটারটাও পরে নিয়েছি। ওদিকে আমার থেকে দিদির একটা গিফট পাওনা ছিল, এই জন্য আমি দিদির জন্য সোফা কভারের সেটটা অর্ডার করেছিলাম। আর এটা আসা মাত্র আমি এটাকে সাজিয়ে দিয়েছিলাম। এটা অনেকগুলো পার্ট বাকি ছিল, তো সময়ের মধ্যে যতটুকু পেরেছি সাজিয়ে দিয়েছি। আর দেখো আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি। বাইরে এতটাই হাওয়া দিচ্ছে যেন কানটাও ভালো করে আমি চাপা দিয়ে নিয়েছি। তো ব্যাগপত্র নিয়ে আমি নিচে চলে এসেছি, আর দিদিও বেরোচ্ছে। দেখো দিদির হাতেও ব্যাগপত্র। চলো বেরোনো যাক। আর ঘর থেকে বেরোতে বেরোতে দেখছি টোটো যাচ্ছে, তো টোটোতে আমরা উঠে পড়বো এবারে। আর দেখো টোটোতে উঠে পড়েছি, আর একদম টোটো করেই আমরা বাড়ি অবধি আসবো। আর আজকে আমি আর দিদি নয়, আজকে আমরা তিনজন এসেছি, আমি, দিদি আর জেঠিমা। আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। আর খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছি, কারণ আমাকে আবার বেরোতে হবে। শরীরটা মানে অনেকটাই খারাপ। যাই হোক, আজকে একসাথে এত অনুষ্ঠান। আজকে হলো আমাদের বাড়িতে একটা কীর্তনের আয়োজন করা হয়েছে, আর এটা দিদাই করেছে, আর দাদুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে। ওদিকে মা সব সাজিয়ে রেডি করে রেখে দিয়েছে বিকালের মধ্যে। আর দেখো আমার এক মাসিকে চলে এসছে। সবাইকেই বলা হয়েছে সবাই সন্ধ্যাবেলায় আসবে। আর দেখো শীতটা যা পড়েছে, সবাই একদম শীতে জবুথবু হয়ে আমরা এই ঘরে বসে আছি। আর এই ঘরটা ফাঁকা আছে, এই জন্য এই ঘরেই আমরা কীর্তনটা দেবো। ওদিকে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আমাকে আবার একটু বেরোতে হবে। ভাবছি যে টাইমের মধ্যে আসতে পারবো কি না। যাই হোক, আগে বেরোনো তো যাক। আর ওদিকে দেখো আমি আর সুরজিৎ বেরিয়ে পড়েছি এই সন্ধ্যায়। ভাবছি যদি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফেরা যায়। তো আজকে আমার একটা টেস্ট করার আছে, সেজন্য চলে এসেছি ল্যাবে। সুরজিৎ এসে বিল করছে, আর আমি এখানে বসে আছি। কিন্তু যেটা বুঝলাম, আমাদের হয়তো অনেকটাই লেট হবে। অনেকক্ষণ বসে থাকার পর মনটা বেশ খারাপ লাগছে যে কখন আমি বাড়ি যেতে পারবো। আর সুরজিৎ তো প্রায় ঘুমিয়েই পড়েছে। আমার মনটাও খারাপ লাগছে, ওখানে হয়তো সব হয়েই গেল। যাই হোক, দেখো টেস্ট আমার হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। কিন্তু এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর এসে গেছি বাড়ি। আমি বাড়ি আসার সময় দেখলাম মোটামুটি শেষের দিকে চলছে অনুষ্ঠান। আমি আসার পর কয়েকটা গান হলো, আর এখন হচ্ছে ঠাকুরের আরতি। সবাই এসেছিলো পাড়ার, যেহেতু কীর্তন শেষের দিকে অনেকেই চলে গেল আমি আসার পর। আর কিছুজন রয়েছে। মা আবার সবাইকে পুজো হয়ে গেলে, কীর্তন হয়ে গেলে, মানে এখানে যে আরতি হচ্ছে, তারপর মা সবাইকে প্রসাদ দেবে। ওদিকে কাকিমা নীলুকে ঠাকুরের যে মালা ছিল সেগুলো পরিয়ে দিচ্ছে। আর দিদা সবাইকে চন্দন পরিয়ে দেয়। এটা দিদা সব জায়গাতেই করে থাকে, এটা আমাদের বাড়ির কীর্তন বলে না, দিদা সব জায়গাতেই পরিয়ে দেয় টিপ। আর আমি আসার সাথে সাথে দিদা আমাকে দেখো কপাল ভর্তি করে টিপ পরিয়ে দিয়েছে। আর সুরজিৎকেও একটা চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে। কীর্তন হয়ে গেছে শেষ, আর এখন সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। এখন আমার বাড়ির সবাই প্রসাদ খাচ্ছি। ওই দিকে দেখো সুরজিৎকে দেখে মনে হচ্ছে যেন বাড়িতে বন্যা হয়ে গেছে। তো যাই হোক, জেঠিমা এখন আসছে ঘরে। আর এখন চলে আসছে গোপালদা, কারণ গোপালদা একেবারে অফিস থেকে এখানেই আসবে, দিদিকে আর জেঠিমাকে নিয়েই যাবে। আর আজকে কীর্তন তো আছেই, সাথে আর একটা জিনিসও আছে। আজ হলো পৌষ সংক্রান্তির আগের দিন, আর বাড়িতে ছিল কীর্তন। দেখো এই জন্য আমি দেখো কপালে অনেক চন্দনের ফোঁটাও পরে নিয়েছি। আর প্রতি বছর
আজকের দিনে আমাদের সরু চাকলিটা করা হয়। এটা নাকি বাংলাদেশের নিয়ম। আর বাবু এখানে আসার পর থেকেই এই নিয়মটা বাবুও পালন করে আসছে, মানে মা প্রতি বছরই আজকের দিনে সরু চাকলি পিঠেটা করেই। আর আমি শ্বশুর বাড়িতে গিয়ে এই সরু চাকলিটা বেশ দেখে দেখে ভালোই শিখেছি। বেশ সরু সরু হয় আর খুব পাতলা হয়, মানে একদম জালের মতো হয়। তো মা প্রতিবার করে সবটাই, কিন্তু আজকে যেহেতু বাড়িতে একটু ঠাকুরের নাম ছিল, এই জন্য মাকে বললাম তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। কিন্তু প্রথম প্রথম হচ্ছিল না, একটা দুটো করার পর দেখলাম বেশ সরু সরু জালের মতো পুরো ধোসা টাইপের হচ্ছিল। আজকের মতো তবে এতটুকুই থাক। দেখা হবে নেক্সট ভিডিওয়। আজকের মতো টাটা।